এবার বাংলাদেশ ইস্যু নিয়ে একটু আলোচনা করব, কারণ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভার্সেস সেনা প্রধান এবং তাদের এই প্রকাশ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে এবং যতই সেই দ্বন্দ্ব প্রকাশ্যে আসছে ততই কিন্তু প্রশ্ন মাথাচাড়া দিচ্ছে। তবে তারই মধ্যে প্রশ্ন একটাই যে আগামী দিনে ইউনূসের জন্য কি কাল ডেকে আনছে খোদ ইউনূস সরকার, কিংবা তার অপসারণ কি আগামী দিনে সত্যি নিশ্চিত হতে চলেছে? এরকম বিভিন্ন প্রশ্ন এই মুহূর্তে মাথাচাড়া দিচ্ছে। কারণ গতকালই সেনা প্রধান ওয়াকারুজ্জামান তিনি জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেছেন। অবশ্য সে সময় তিনি স্পষ্ট একটি কথা বলেছিলেন যে একটি সরকার, বিশেষ করে নির্বাচিত সরকার, সেনাবাহিনীর অভিভাবক হিসেবে কাজ করে। কিন্তু গত ৯ মাস ধরে বাংলাদেশের সেনাবাহিনী খোদ অভিভাবকহীন হয়ে পড়েছে, যার কারণে অতি দ্রুত যেন জাতীয় নির্বাচন করা হয় সেই দাবিটা তিনি রাখলেন। এবং এক কথায় বলা যায় যে সেনা প্রধান যে বক্তব্যটা রাখলেন তাতে করে বর্তমান বাংলাদেশের যে প্রধান রাজনৈতিক দল রয়েছে বিএনপি, তাদের সঙ্গে কোথাও গিয়ে একটা সুরে সুর মিলেছে এই সেনা প্রধানের। এই সমস্ত বিষয় নিয়ে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে ভার্চুয়ালি আমাদের পশ্চিমবঙ্গ থেকে প্রাক্তন সেনা কর্তা অর্থাৎ সেনা জওয়ান মোহন রাও। আপনাকে শুরুতেই নিউজ ভ্যানগার্ডের লাইভে স্বাগত জানাচ্ছি। সমস্ত দর্শক বৃন্দকে শুভ। একেবারেই মোহন বাবু, বর্তমানে বাংলাদেশের যে একটা পরিস্থিতি এবং তারই মধ্যে রীতিমতো বলা চলে যে যুবথবু বাংলাদেশের বর্তমানে ইউনূস সরকার ঘরে বাইরে চাপের মুখে রয়েছে, তারই মধ্যে বাড়তি যোগ হয়েছে যে সেনা প্রধানদের একটা দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? শুরুতে আপনার কাছে সেই প্রতিক্রিয়াটা জানতে চাইবো। দেখুন, এটা তো হওয়ারই কথা ছিল। তার মূল কারণ হচ্ছে বাংলাদেশ 90%, মানে 90% জিনিসপত্র এবং তার সমস্ত বাণিজ্য ব্যবসা ভারতের ভূমি থেকে চলত। এবং যেই ভাবে বাংলাদেশ বিগত আগস্ট 24-এ যেইভাবে ওখানে নির্বাচিত প্রধানমন্ত্রীকে সেখান থেকে পালিয়ে যেতে হলো, আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, তবে মোহন বাবুর কাছে আরো একবার জানতে চাইবো। মোহন বাবু, কি শোনা যাচ্ছে আমাকে? দুঃখিত, আমাদের ভার্চুয়ালি যোগাযোগটা বিচ্ছিন্ন হচ্ছে, তবে আমরা পুনরায় আলোচনায় যাব। কিন্তু তারই মধ্যে জানিয়ে রাখি যে গতকালই কিন্তু কট্টরবাদ, মৌলবাদ, যে কট্টরবাদ যেটা, সেটা কিভাবে বাংলাদেশে ধ্বংস করার পুরো একদম সিদ্ধান্ত নিয়ে আজকে বাংলাদেশকে এমন জায়গা পৌঁছিয়ে দিয়েছে যে ওখানকার নাগরিক, যারা সাধারণ নাগরিক, দেখুন, কোনো ডিসিশন, সেটা পলিটিক্যাল হোক বা ইলেক্টেড গভর্নমেন্টের দ্বারা প্রচালিত হোক বা যে কোনো মাধ্যমে হোক না কেন, যখন এই ধরনের ডিসিশন নেওয়া হয়, সেই ডিসিশনের ইফেক্ট কিন্তু সেখানকার সাধারণ যে নাগরিক আছে, যারা ওখানকার মানুষ আছে, তাদের উপরে কিন্তু প্রচন্ড ভাবে আসে। তো আজকে বাংলাদেশ সেই জায়গায় এসে পৌঁছে গেছে যে ওদের জীবন চলাচল এবং ওদের মানে যে ব্যবস্থাপন, সমস্ত কিছু ভেঙে চুরমার হয়ে গেছে। আজকে তাদের কাছে খাবার মানে জিনিসপত্র নেই, তেল নেই, পানীয় জলের ব্যবস্থা হচ্ছে না, চাল ডাল নেই, তাদের কাছে স্বাস্থ্য পরিষেবা পর্যন্ত একদম মানে ভেঙে চুরমার হয়ে গেছে। তো এই ধরনের পরিস্থিতিতে সেখানকার মানুষও বুঝে গেছে যে এইভাবে যদি চলতে থাকে বাংলাদেশ না খেয়ে মরে যাওয়ার মতন পরিস্থিতি এসে যাবে। সুতরাং ওখানকার এখন যে সেনা প্রধান আছে, তিনি নিজের সিদ্ধান্ত নিয়ে মনে করছেন যে এইবারে বাংলাদেশে একটা সুস্থ নির্বাচন হোক, যেখানে একজন দল মানে জয়ী হয়ে আসবে, সেই দলটা অভিভাবক হিসাবে সেনাকেও দেখবে এবং সেই দেশটাকেও পরিচালনা করাবে। কিন্তু আজকে আমরা যা দেখতে পাচ্ছি, তারা চায় না যে বাংলাদেশ উঠে দাঁড়া, যে বাংলাদেশ উন্নতি এবং উন্নয়নের দিকে যাচ্ছিল,
বাংলাদেশ আজকে কিন্তু পূর্ণভাবে পিছিয়ে গেছে। আজকে তাদের যা অবস্থা হয়ে গেছে, তাদের কাছে এখন নিজেকে বাঁচিয়ে রাখার মতন কোনো কিছুই নেই। তারা এখন নিজে ভাবছে যে আমরা কি করে বাঁচবো। এবং যে সিদ্ধান্ত সেনা প্রধান নিয়েছে বা যে সিদ্ধান্ত তারা নিয়ে বসে আছে, তারাও তো দেশ চালাতে, একটা ঘর চালাতে গেলে কি কি লাগে, সেই জিনিসের অভাব তো অবভিয়াসলি আজকে বাংলাদেশের মধ্যে চূড়ান্ত পর্যায়ে। আজকে আপনি ভাবুন, সেখানে ভারত দিন চা বন্ধ করে দেবে, সেদিন তো তারা না খেয়ে মরে যাবে। আজকে আগামী দিন হতে চলেছে। একেবারে মোহনবাবু, সেখানে আরো একটি বিষয় আপনার কাছ থেকে ইনফ্রাস্ট্রাকচার বা জল। মোহনবাবু, আরো একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো। এই যে বাংলাদেশের মানে বিশেষ করে আমি যদি দেখি যে বাহিনীদের এখন ক্ষোভটা কোথায় রয়েছে, তাহলে সর্বপ্রথমে উঠে আসে যে বাংলাদেশের চট্টগ্রাম থেকে মায়ানমারের রাখাইন প্রদেশে যে একটা মানবিক করিডোর তৈরি করার পরিকল্পনা নিয়েছে ইউনূস সরকার। সেক্ষেত্রে তারা অভিযোগ করছেন সেনাবাহিনীর পক্ষ থেকে যে সমস্ত কিছু ডিসিশন নেওয়া হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে সেনাবাহিনীদেরকে অন্ধকারে রেখে। আর এই করিডোর যদি তৈরি করা হয় বা যে পরিকল্পনা ইউনূস নিয়েছে, তাতে করে আগামী দিনে উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে একটা আশঙ্কা থেকে যায়, আশঙ্কার মেঘ ঘনীভূত হয়। তবে এই বিষয়টাকে কি মনে হচ্ছে, বাংলাদেশের সেনা প্রধান এখন যে অবস্থান তারা নিয়েছেন, এতে করে উত্তর পূর্ব ভারতের উপরও একটা পরোক্ষ কিংবা ভারতের ক্ষেত্রে একটা পরোক্ষভাবে বার্তা দিতে চেয়েছেন সেনা প্রধান, কিংবা পূর্বে সেই বিষয় নিয়ে কোনো রকমের করিডোর সম্পর্কে বাংলাদেশের সঙ্গে ভারত কোনো আলোচনায় বসেছিল? দেখুন, যতদিন আমরা মৈত্রী সম্পর্ক বজিয়ে রেখেছিলাম বাংলাদেশের সাথে, ততদিন আমাদের সাথে বাংলাদেশের কোনো অশান্তি ছিল না। কিন্তু আজকে বাংলাদেশ যে জায়গায় এসে দাঁড়িয়েছে, আপনি দেখছেন যে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। বাংলাদেশ এখন ভেঙে পড়ে যাওয়ার মতন একটা দেশ, যেখানকার ব্যবস্থাপন পুরোকে পুরো চুরমার হয়ে গেছে। আজকে আমরা যদি বলি যে বাংলাদেশ আরেকটা পাকিস্তান হতে চলেছে, যদি এটা যদি কন্টিনিউ চলতে থাকে তাদের, তাহলে আগামী দিন আরেকটা পাকিস্তান আমাদের পূর্বের দিকেও তৈরি হচ্ছে। সুতরাং এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি আগামী দিন তৈরি হয়ে যাবে, যখন আমরা দেখতে পাবো যে সমস্ত দিক আমাদের কিন্তু ভয়ঙ্কর ভাবে মানে দেখতে হবে। কেন কি আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার ইস্টার্ন ইন্ডিয়াতে, মানে ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া, যেমন আপনার সেভেন সিস্টার্স, আপনার পশ্চিম বাংলা বলুন, পশ্চিম বাংলা তো এমনিতেই একটা পোরাস বর্ডার মানে স্টেট, যেখানকার বর্ডারের সাথে মানে কোনো হিসাব কিতাব নেই। সেখানে বাংলাদেশিরা যখন তখন খুশি তারা এখানে ভারতে ঢুকে আসে এবং এখান থেকে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, সমস্ত রেশন কার্ড নিয়ে তারা ভারতের বিভিন্ন প্রান্তে গিয়ে তারা বসতি করেছে। আর এটা কোনো নতুন কথা নয়, এটা বিগত কয়েকশো বছর ধরে চলছে। যবে থেকে ভারত ছিল, তারপরে ভারত যখন বা নতুন করে বাংলাদেশ যখন তৈরি হলো, তারপরে পাকিস্তান তার আগে তৈরি হয়েছে। তো এই সিচুয়েশনটা কিন্তু দীর্ঘকালীন সমস্যা, যে সমস্যাটাকে আমাদের দেশের যে বিগতে যে সরকার ছিল, সে সমস্যাটাকে মানে সঠিকভাবে বিবেচনা না করে, তার উপরে কোনো সিদ্ধান্ত না নিয়ে যেমনটা তেমনই ছেড়ে দিয়েছিল। যার জন্য আজকে যেমন একটা কথাই আছে যে আমার শরীরে যদি কোনো অসুখ আসে, তাহলে আমি সে অসুখটাকে যত তাড়াতাড়ি পারবো তার ইনভেস্টিগেশন করাবো, তার চিকিৎসা করার কি যা যা ব্যবস্থা আছে সে ব্যবস্থা নেব। কিন্তু সেই ব্যবস্থাটা বিগতে যে সরকারগুলো ছিল তারা কিছু নেননি। আর সব থেকে দুঃখের বিষয়, আমাদের যে যেমন পাকিস্তানের সাথে যা বর্ডার যেরকম ছিল এবং বাংলাদেশের সাথে যেরকম বর্ডার আছে, এই পরিস্থিতি কিন্তু সবসময় কিন্তু একই রকম, যে বর্ডার গুলো খোলা, সেখান থেকে মানুষ আসছে যাচ্ছে, গরু পাচার হচ্ছে, গোল্ড স্মাগল হচ্ছে, ড্রাগস পাচার হচ্ছে। এটা কিন্তু সবসময় পোরাস বর্ডার ছিল। আর আমরা মানে বলতে পারি যে এই বিগত 10-11 বছরে ভারত অনেকটা এগিয়েছে এবং সেই যে পোরাস বর্ডার গুলো আছে, অনেকটা সে বর্ডার গুলোকে আটকাতে পেরেছে এবং আগামী দিন এই জিনিসটা আরো মজবুত হবে। আর বাংলাদেশ যদি কোনো দুঃসাহসিক যদি পদক্ষেপ নিতে যায়, তাহলে বাংলাদেশও ভালো করে জানে
যে আমরা এই অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানের মতন দেশকে দেখিয়েছি, পাকিস্তান দেখিয়েছে, এবং তার পেছনে যারা দাঁড়িয়ে আছে তারাও কিন্তু বুঝে গেছে যে আজকে যদি ওরা ভারতকে যদি উস্কাতে চায় বা ভারতের সাথে কোনো এইরকম কোনো পদক্ষেপ নেয় যেখানে ভারতকে হামলা করা, ভারতে জঙ্গি পাঠানো, তো সেই সিদ্ধান্ত কিন্তু তাদের চূড়ান্ত সিদ্ধান্ত হবে, আর তার শেষ কিন্তু ভারত করবে। একেবারে ভারতবর্ষ আজকে সেই ভারতবর্ষ নয় যে ভারতবর্ষ আগে প্রুফ দিত পাকিস্তানকে, বা মানে ইনভেস্টিগেশন করে পাকিস্তানকে দিত, এই দেখো তোমার জঙ্গিরা এসছিল, এরা এখানে এসে হামলা করে চলে গেছে, আমার এত লোক মারা গেছে, তোমার এই এই বিষয় কি বলা আছে, এরকম করে কাকতি মিনতি করা হতো। কিন্তু আজকে সেই কাকতি মিনতি করার জায়গা নেই। আমরা সেই শক্তিশালী দেশ যে আজকে যেমন পারলে আমরা আমাদের মতন লড়বো আর জয়যুক্ত হয়ে আসবো, সে চায়না হোক, বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, বা ওয়ার্ল্ডে কোনো পাওয়ার হোক, আমরা লড়াই জেতার মতন ক্ষমতায় আছি, আর ভয় করার মতন কোনো পরিস্থিতি নেই। ভারতের সমস্ত নাগরিকদেরকে একদম নিশ্চিন্তে ঘুমাতে হবে, নিশ্চিন্তে থাকতে হবে, আমি এটাই বলবো। একেবারে। তবে সেক্ষেত্রে সেনা প্রধানদের গলাতেই এখন তো শোনা যাচ্ছে যে 9 মাস ধরে তারা অভিভাবকহীন হয়ে পড়েছেন এবং অতি দ্রুত পাশাপাশি ডিসেম্বরের মধ্যে যেন সেই নির্বাচনটা করা হয়। তারই মধ্যে তাদের গলাতে আরো একটি বিষয়, বিশেষ করে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের গলাতে শোনা গেছে যে বিদেশি প্রভাব কিংবা সেক্ষেত্রে দূতাবাসের উপর চাপ, এছাড়াও প্রক্সি যুদ্ধ নিয়ে তিনি একটা কথা বলেছেন। এক্ষেত্রে কি মনে হচ্ছে যে এই যে উদ্বেগ আজকে প্রকাশ করেছেন সেনাপ্রধান, তাতে করে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা এছাড়াও আঞ্চলিক ভারসাম্যের ক্ষেত্রে এই বিষয়টা কতটা তাৎপর্যপূর্ণ হতে পারে? দেখুন, যে কোনো মানে ভোলাটিলি যেটা বলা হয়, মানে উদ্বিগ্ন যে পরিস্থিতি থাকে বা পার্শ্ববর্তী দেশের মধ্যে বা পার্শ্ববর্তী রাজ্যের মধ্যে, যেমন আমার ভারতের মধ্যেও আগে আমরা নাক্সালিজমের দিয়ে মানে ভুক্তভোগী, যেমন মহারাষ্ট্র, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, আন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা। তো এই যে জায়গাগুলো যেখানে মানে উড়িষ্যা, তো এই যে জায়গাগুলো যেখানে এত মানে মাওবাদীরা মানে এসে আর জঙ্গলের থেকে তারা সিকিউরিটি ফোর্সেস এর উপরে যেভাবে হামলা চালাতো এবং তাদের উপরে যেভাবে অত্যাচার করতো, তো সেইটাকে শেষ করার যে সিদ্ধান্ত সেটা কেন্দ্র সরকার নিয়েছে। এবং আমরা কি দেখলাম যে বিগত কয়েক দিনের মধ্যে কয়েক সিপিআইএম সাপোর্টেড মাওয়িস্ট লিডাররা, তারা মানে একদম তাদেরকে নিউট্রালাইজ করে দেওয়া হয়েছে। আজকে বাংলাদেশ দুটো পাওয়ার সেন্ট্রিক হয়ে গেছে, সেখানকার আর্মি একটা, সেখানকার ইউনিস গভর্নমেন্ট একটা। ইউনিস গভর্নমেন্ট হচ্ছে টোটালি পুরো জিহাদি মাইন্ডসেট নিয়ে, এবং মৌলবাদী যত সেখানকার আছে তারা তাকে সাপোর্ট করছে। তাদের বক্তব্য বাংলাদেশ একটা ইসলামিক কান্ট্রি এবং তাকে ইসলাম মতনই চলতে হবে। আর এর আগে যখন আওয়ামী লীগের পার্টি যখন শেখ হাসিনা প্রাইম মিনিস্টার ছিলেন, তখন কিন্তু বাংলাদেশ একটা সেকুলার কান্ট্রি হিসাবে নিজেকে পরিচালিত করছিল। সেই জায়গায় আজকে আমরা কি দেখলাম যে বাংলাদেশে আর্মি চাইছে একটা জিনিস, আর মোহাম্মদ ইউনুস চাইছে একটা জিনিস। মোহাম্মদ ইউনুস বেসিক্যালি একটা পাপেট গভর্নমেন্ট চালাচ্ছে, যেটাকে ডিপ স্টেট অফ আমেরিকা, তারা বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করে সেখানে নিজের একটা বেস তৈরি করতে চাইছে। সেরকমই ভারতেও ডিপ স্টেট একটা চেষ্টা করেছিল, সেই ডিপ স্টেটের চেষ্টা ফেল হয়েছে। তো আগামী দিন বাংলাদেশের মধ্যে যেটা হবে, বাংলাদেশ যেভাবে চাইছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করানোর জন্য তো মোহাম্মদ ইউনুসও বলেছিল প্রথমে, কিন্তু সেটা এখন ওটাকে আগিয়ে নেওয়া হয়েছে, সেটাকে নেক্সট ইয়ার কোনো সময় নির্বাচন করার মতন কথা উনি বলেছেন। তো এইরকম যদি পরিস্থিতি থাকে, কোনো একটা ইন্টারিম গভর্নমেন্ট বা কেয়ারটেকার গভর্নমেন্ট কতদিন এরকম চালাতে পারে দেশকে? এটা বেসিক্যালি একটা দেশ চলছে না, একটা অটোনমাস বডি চলছে। সেখানে সেই বডিটাকে চালানোর জন্য যেটুকু সংখ্যাবল দরকার বা যেটুকু ব্যবস্থাপন দরকার,
সেটা মোহাম্মদ ইউনিস চালাচ্ছে। আর মোহাম্মদ ইউনিস তো একসময় মানে দুর্নীতির মানে সাজায় আফতার। তো আজকে দুর্ভাগ্যবশত আর্মি ওখানে কিছু করতে পারেনি। আর্মি, যেই আর্মিকে শেখ হাসিনা অ্যাপয়েন্ট করেছিল, যে আর্মি জেনারেলকে অ্যাপয়েন্ট করেছিল, সেই আর্মি জেনারেলই নিয়ে গিয়ে ওনাকে হেলিকপ্টারে বসাচ্ছে। এবং আগামী দিন আমরা এটাও হয়তো দেখতে পারি যে বাংলাদেশেও মিলিটারি কু হলো, সেখানে মিলিটারি কোনো সত্তা মানে দখল করার জন্য কোনো চেষ্টা বা প্রচেষ্টাও করতে পারে, এটাও সম্ভাবনা আছে। তো আমরা, আমার বলাতে যে আগামী দিন পশ্চিম বাংলা একটা ইম্পর্টেন্ট রাজ্য হিসাবে, ত্রিপুরা একটা ইম্পর্টেন্ট ট্রানজিট পয়েন্ট হিসাবে, আসাম একটা ইম্পর্টেন্ট বর্ডারিং স্টেট হিসাবে বাংলাদেশের সাথে যুক্ত হয়ে আছে। এবং এখানকার যে মানে গভর্নমেন্ট আছে, এই গভর্নমেন্ট কেও 24/7 ভিজিল এবং ভিজিলেন্ট থাকতে হবে। কেন ডিস্টারবেন্স 100% আমরা বুঝতে পারছি, কেন কি এই ডিস্টারবেন্সটা আগামী দিন চূড়ান্ত পর্যায়ে হবে, এটাও একটা ভয়ঙ্কর পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। সুতরাং সেই জায়গার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং আমাদের নিজের ব্যবস্থা মজবুত রাখতে হবে। এবং আমরা যেহেতু আগে ভেবেছিলাম যে আমার একটা দিকেই মানে সাপের মানে ইয়েটা রয়েছে, কিন্তু এখন আমরা, আগে পশ্চিমটাকে নিয়ে ভয় পেতাম, এখন আমরা পূর্বকে নিয়েও ভয় পাচ্ছি। কেন এখান থেকে জঙ্গিরা পাকিস্তান থেকে ট্রেন হয়ে বা পাকিস্তান হয়ে নেপালের মাধ্যমে এখানে বাংলাদেশ ঢুকবে বা ডাইরেক্ট বাংলাদেশ আসবে, এখান থেকে আবার তারা ভারতের বিভিন্ন রাজ্যে ঢুকে সেখানে অশান্তি চালানোর একটা প্রচেষ্টা বা চেষ্টা তারা করবে। এই ভয় কিন্তু আমাদের মাথার মধ্যে আছে। আর আমি জানি এবং বিশ্বাস করি যে সরকার অতি সজাগ আছে এই বিষয়টা, তারা নিশ্চয়ই জানেন যে আগামী দিন কি হতে চলেছে বা কি হতে পারে। তাই সে চিন্তা ভাবনা ওনারা মাথায় নিয়ে এই জিনিসটাকে প্রোটেক্ট করার জন্য যত সম্ভব যা কিছু করার সেটা তো করতেই হবে। কেন কি আমরা কি বলবো মানে শত্রুর কে পাশে রেখে আমরা নিশ্চিন্তায় ঘুমাতে পারবো না, নির্দ্বিধায় আমরা থাকতে পারবো না। এটা একটা কটু সত্য, যেটাকে আমাদেরকে মানতে হবে। কেন কি শত্রু আমার ঘরের পাশে আছে, আমি কি করে বিশ্বাস করব যে সে আমার উপরে কিছু হামলা করবে না বা সে আমার, কেন কি আজকে ভারতকে ডিস্টেবিলাইজ করার জন্য সারা বিশ্ব কিন্তু জুড়ে আছে। সারা বিশ্ব চায় যাতে ভারত ডিস্টেবিলাইজ হোক, ভারতও একটা যুদ্ধের মধ্যে আটকাক, ভারতও একটা দীর্ঘকালীন একটা যুদ্ধ লড়ুক, সেখানে ভারতের যে ডেভেলপমেন্ট সেটাকে আটকানোর চেষ্টা এখন ইন্টারন্যাশনাল ফোর্সেস গুলো করছে। এবং তার মদত করছে আমাদের দেশে যারা অপোজিশন পার্টি গুলো আছে, অপোজিশন লিডার গুলো আছে, তারা সে কাজ। অবশ্যই এক্ষেত্রে কিন্তু একটি বিষয় বলা যায় যে একদিকে যেমন সেনাপ্রধানরা তারা ক্ষোভ প্রকাশ করছেন তত্ত্বাবধায়ক সরকারের উপর, অন্যদিকে তারা এও বলছেন যে রাজনৈতিক কোন রকমের যদি সিদ্ধান্ত নিতে হয় তাহলে সমস্তটাই রাজনৈতিক সরকারের সেটা হস্তক্ষেপ। কিন্তু সেক্ষেত্রে তারা কি স্পষ্টভাবে কোথাও গিয়ে বর্তমানে যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে সেই ক্ষোভটাকে সামনে রেখে স্পষ্টভাবে একটা সামরিক হস্তক্ষেপকে নাকচ করার চেষ্টা করছেন, নাকি কোন রকমের একটি নতুন স্ট্র্যাটেজিক ডিস্টেন্স তৈরি করার চেষ্টা করছেন তারা? দেখুন আমার মতে তারা এই মুহূর্তে, দেখুন বাংলাদেশের হিস্ট্রির মধ্যে খুব কম সময় এরকম হয়েছে যে মিলিটারি ডাইরেক্ট অ্যাকশন করেছে বা মিলিটারি যখন শেখ মুজিবুরকে হত্যা করা হয়েছিল তখন মিলিটারি কু হয়েছিল, সেখানে মানে মিলিটারি শাসন মানে চলেছে। এবং যেখানে যেখানে ইসলামিক কান্ট্রি হয়েছে সেখানে মিলিটারি শাসন খুব একটা সাধারণ জিনিস, সেখানে মিলিটারি শাসন হওয়া মানে বড় কোনো ব্যাপার না, ওখানে মিলিটারি শাসন চলতেই থাকে। এবং এখানেও আমরা বুঝতে পারছি যে কিছু তো একটা মানে মানে কিছু একটা ঘটছে বা কিছু একটা যে মানে মশলা মেশানো হচ্ছে যে কিভাবে জিনিসটাকে করা হবে। কেন কি তারা তো প্রথম থেকেই পাকিস্তানের প্রেমে মানে ওতপ্রোত ভাবে জড়িয়ে গেছে।
তারা প্রথম থেকে চায়নার সাথে খুব মানে ভালোবাসার মধ্যে নেমে গেছে। তারা ভুলে গেছে যে চায়না এমন একটা দেশ, যে দেশটা জীবনে কোনো দেশকে সাপোর্ট করেনি, ও সবসময় নিজের ব্যবসা নিজে টাকা বুঝেছে। এবং আগামী দিন পাকিস্তান যখন দেউলিয়া হবে, পুরো পাকিস্তানটাকে পুরো গ্রাস করবে, পুরো পাকিস্তানকে কবজা করবে। এটা হচ্ছে বাংলাদেশের কাজ, মানে চায়নার কাজ। এবং বাংলাদেশের সাথে ভারত যে যে কড়া পদক্ষেপ নেওয়া অলরেডি নিয়েছে। আপনারা দেখেছেন বিগত পরশুদিন ল্যান্ড পোর্ট, যে রাস্তা দিয়ে যে মালগুলো, যে পণ্যগুলো আসতো যেত, সেগুলো সব বন্ধ হয়েছে। এবারে আপনি আপনার জিনিসগুলো যখন পাঠাবেন, আপনি বাই ল্যান্ড রুটে পাঠাবেন, এবং ল্যান্ড রুটে যখন এই জিনিস আসে, অটোমেটিকলি সেই জিনিসের দামটা বেড়ে যায়। তার মানে একটা ডাইরেক্ট অ্যাটাক হয়েছে সেখানকার গ্রোয়িং ইকোনমি, যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি যেটা ওখানে গ্রো করছিল, কটনের ইন্ডাস্ট্রি যেটা গ্রো করছিল, সেই ইন্ডাস্ট্রি কিন্তু আজকে খাতরায় পড়ে গেছে। কিন্তু ভারত একটা বড় মার্কেট ছিল, যেখানে বাংলাদেশের তৈরি জামা কাপড় ভারতে প্রচুর পরিমাণে বিক্রি হতো, সেটা কিন্তু এখন তাদেরকে ভাবতে হবে। অর্থাৎ এক্ষেত্রে তারা এও বলছেন যে রাজনৈতিক তাদের ক্ষেত্রে কোন রকমের উচ্চাকাঙ্ক্ষা নেই, কিন্তু আপনি কি মনে করছেন যে বাংলাদেশে অতীতে যেভাবে একটা সামরিক নেতৃত্ব রাজনীতির ময়দানে এসেছে, তাই সেক্ষেত্রে সেই প্রেক্ষাপটে এই বক্তব্যটা কতটা বিশ্বাসযোগ্য হতে পারে বা কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করছেন? দেখুন, আমার বলাতে আমি যেটা বিশ্বাস করি, কেউ যদি মানে সুযোগ পায়, সে যদি মনে করে যে আমি একটু যদি পা বাড়াই তাহলে আমি বাংলাদেশের গদিতে বসতে পারবো, সে চিন্তা যদি মানে জেনারেল যদি ভেবে থাকে, বাংলাদেশের জেনারেল যদি ভেবে থাকে যে আমি আমি এটা একটা ডিপ্লোম্যাটিক মানে খেলা খেলবো, আমি লোকজনকে এমন বোঝাবো যে আমার কোনো উচ্চ আকাঙ্ক্ষা নেই, যে আমি দেশ চালানোর মতন আমার কোনো সিদ্ধান্ত নেওয়ার আমার কোনো ইচ্ছা নেই, কিন্তু আমি চাই যে নির্বাচনটা হোক। তো নির্বাচনটা করাতে গেলে তো আর্মিকে ডাইরেক্ট ইনভলভ হতে হবে, ওখানকার যে কেয়ারটেকার গভর্নমেন্ট আছে তাকে প্রেশারাইজ করতে হবে যে আপনাকে নির্বাচনের পদক্ষেপ নিতে হবে। তো সেই জায়গায় আর্মি খুব করবে কি করবে না তার গ্যারান্টি কিন্তু কিছু নেই। তারা যে কোনো সময় এই সিদ্ধান্ত নিতে পারে, তারা সিদ্ধান্ত নিতে পিছাবে না, এটা আমি জানি। কেন, সুযোগ পেলে যে কেউ রাজার গদিতে বসতে চায়, এটাই মানে হিউম্যান ফিনমেনা। কেন কি, মানুষ যখন দেখছে যে ভাই আমার হাতের তালুর মধ্যে রয়েছে এই দেশটাকে চালানো, তাহলে কেনই বা আমি চেষ্টা করব না। যেমন আজকে পাকিস্তানে ইলেকশন হয়েছে, আমরা সবাই দেখেছি ইলেকশনের রেজাল্ট কি ছিল, ফলাফল কি ছিল। সেখানে ব্যালট বক্স নিয়ে লোকে বাড়ি চলে গেল, তারপরে ফলাফল ডিক্লেয়ার হচ্ছে, সেখানে সরকার গঠন হয়ে গেল। কে সরকার গঠন করলো? পাকিস্তান আর্মি হিস্ট্রি আছে যে পাকিস্তানে যতদিন ডেমোক্রেটিকলি সরকার চলেছে তার 3 গুণ বেশি মিলিটারি ডিক্টেটরশিপ চলেছে। সুতরাং আজকেও পাকিস্তান একটা মিলিটারি ডিক্টেটরশিপের মাধ্যমেই চলছে, এবং মিলিটারি ডিক্টেটরশিপই সেই দেশটাকে চালাচ্ছে। এটা একদম স্পষ্টভাবে ক্লিয়ার হয়ে গেছে। তো আজকে আমরা কি করে বিশ্বাস করব যে বাংলাদেশে মিলিটারি কু হবে না, বা মিলিটারি ওখানে টেক ওভার করবে না? না হলে, যদি মিলিটারি চাইতো, ছোট একটা বিষয় যেটা, যদি মিলিটারি চাইতো, তাহলে কি শেখ হাসিনাকে 8 ঘন্টার মধ্যে যা পড়া ছিল আর একটা ব্যাগ নিয়ে ওনাকে দেশ ছাড়তে হতো? যে আর্মি চিফকে উনি অ্যাপয়েন্ট করেছিলেন, সে আর্মি চিফ ওনাকে বলেছে যে আপনার কাছে 8 ঘন্টার সময় আছে, আপনি যা গোছানোর গুছিয়ে নিন, আপনাকে দেশ ছাড়তে হবে। তাহলে কি মনে হয় যে সেখানকার আর্মি চিফ এই জিনিসটা যখন পাবে, সুযোগ যখন পাবে, তো ও ক্লেম করবে না যে আমি দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হতে চাই, আর্মি চিফ সহ? নিশ্চয়ই করবে। আমরা এটাকে মানে কোনো বড় সারপ্রাইজ এলিমেন্ট হিসাবে দেখবো না। এটা আমরা এভিডেন্টলি মানে ভেবেই নিচ্ছি যে এই জিনিসই ঘটতে চলেছে আগামী দিন, এটাই হবে। কেন কি, ইউনূস গভর্নমেন্ট দেশ চালাতে পারছে না। ইউনূস গভর্নমেন্টের মধ্যে মাইনরিটি যারা আছে, তারা
টোটালি অ্যানিলেটেড। তাদেরকে সেখানকার যে মৌলবাদীরা আছে তারা থাকতে দিচ্ছে না, তাদের জমি জায়গা ঘর বাড়ি সমস্ত কিছু কেড়ে নিয়েছে, আগুন ধরিয়ে দিয়েছে। এবং সেই জিনিস ভারতেও হয়েছে, বাংলাদেশেও হয়েছে, বাংলাদেশেও হচ্ছে, ভারতের পশ্চিম বাংলায় মুর্শিদাবাদে ঘটেছে, হাইকোর্টে এসআইটি যেটা হয়েছে সেখানে রিপোর্টটা বেরিয়েছে। তাহলে ভাবার বিষয় আছে যে কোন দিক যাচ্ছে এই হিউম্যানিটি, কোন দিকে যাচ্ছে, আমরা কোন দিকে আমাদের মানে দেশ যাচ্ছে, আমাদেরকে সেটা ভাবতে হবে। নিজে আমার জায়গাটাকে আমাকে শক্তপুক্ত করতে হবে। বাংলাদেশে যে বর্ডার গুলো আছে সেই বর্ডার গুলোকে একদম হিন্দিতে কথাই আছে পরিন্দা ভি পরনা মার পায়, এইরকম ব্যবস্থা করতে হবে। তবে গিয়ে বাংলাদেশ থেকে ইনফিল্ট্রেশন, রাতের অন্ধকারে তারের বেড়ার নিচে দিয়ে বা উপর দিয়ে যারা ঝাঁপ মেরে ভারতে ঢুকে চলে আসছে আর সারা ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছে, আজকে জায়গা জায়গা তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে। তো এই জিনিসগুলোকে করতেই হবে। বাংলাদেশ জীবনে কোনোদিন ভাববে না স্বপ্নেও যে সে ভারতের সাথে কোনোভাবে যুদ্ধে যাবে বা কোনোভাবে অশান্তির মধ্যে জড়াবে। কেন কি ভারত যদি সেই পদক্ষেপ নিতে চায় তাহলে নিমিষে বাংলাদেশ হাফিজ হয়ে যাবে। তো সেখানকার মানুষের তো কোনো দোষ নেই। একটা গভর্নমেন্ট যে পাপেট গভর্নমেন্ট বসে আছে, সেই গভর্নমেন্টটা চায় যে আমরা অশান্তির মধ্যেই ভারত এবং বাংলাদেশের সম্পর্কটাকে রাখবো। তো তারা যদি না চায় ভারতের সাথে ভালো সুসম্পর্ক রাখতে, তাহলে ভারতের কোনো ঠেকা পড়েনি যে আমরা গিয়ে তাদেরকে তেলাবো যে ভাই আপনারা আসুন আমাদের সাথে ভালো সুসম্পর্ক করুন। দরকার নেই। আমরা যেমন আছি আত্মনির্ভর আছি, নিজে পায়ে দাঁড়িয়ে আছি, আমরা আমাদের দেশটাকে রক্ষা করতে পেরেছি, সেটা আমরা দেখিয়ে দিয়েছি। সুতরাং আজকে আমরা শক্তিশালী দেশ, কিন্তু শক্তির সাথে আমরা কোনো গর্ব করিনি, আমাদের মধ্যে কোনো অহংকার নেই। আমরা সেখানেই পদক্ষেপ নিয়েছি যেখানে আমাদের সে পদক্ষেপ নেওয়া নিহায়তি প্রয়োজন ছিল। সুতরাং আমাদেরকে সেই চিন্তা ভাবনা করতে লাগবে না। আমার দেশ সুরক্ষিত, আমার বর্ডার সুরক্ষিত। হ্যাঁ নিশ্চয়ই, এত বড় পোরাস বর্ডার যেখানে, সেখানে কিছু না কিছু ছোট বড় ইনসিডেন্ট ঘটতেই থাকবে, কিন্তু সেগুলোকে খতিয়ে দেখা বা সেগুলোকে কন্ট্রোল করা, এটা বর্ডার সিকিউরিটি ফোর্স এবং রেসপেক্টিভ স্টেট গভর্নমেন্ট গুলো নির্দিষ্ট পদক্ষেপ নেবেন, এবং সেই পদক্ষেপের মাধ্যমে যা করা আছে সেটা তো ওদেরকে করতেই হবে। আর সেটাই মানে অ্যান্টিসিপেটেড, আর আমরা যেটা জানি যে এটাই হবে। তো আমাদেরকে সে চিন্তা করতে হবে না। বাংলাদেশ এখন একটা মানে কি বলবো, একটা ডাইনামাইটের উপরে বসে আছে, সেটা যে কোনো সময় এক্সপ্লোড হতে পারে। কেন এই যে সেখানকার যে গভর্নমেন্ট আছে, বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ে পর্যালোচনা বৈঠক করেছেন ইউনূস এবং পাশাপাশি নির্বাচন নিয়ে কথা বলেছেন, ঠিক সেই সময়টাতে দাঁড়িয়ে ১/১১ এই বিষয় নিয়ে কিন্তু তারা একটা নেতিবাচক মন্তব্য শোনা গেছে সেনাপ্রধানদের গলায়। পাশাপাশি ২০০৭ সালের ১/১১ যে প্রসঙ্গটা, তাতে করে এই যে অভিজ্ঞতার নিয়ে একটা নেতিবাচক মন্তব্য করেছেন সেনাবাহিনীর সেনা প্রধান। কি মনে হচ্ছে আগামী দিনে সেনাবাহিনীর ক্ষেত্রে চিন্তা ভাবনাতে কতটা প্রভাব পড়তে পারে এই বিষয়টা? দেখুন, একটা দেশে সেনাবাহিনী একটা প্রভাব তো রাখেই। একটা সেনা মানে পুলিশের উপরে যখন হাবি হয়ে যাবে, অ্যাডমিনিস্ট্রেশন যখন নিজে হাতে নিয়ে নেবে, দেশটাকে চালানোর জন্য যতগুলো পলিটিক্যাল লিডার্স আছে তাদেরকে যখন নজরবন্দ করে জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে, তারপরে তো রাস্তার মধ্যে কেউ প্রতিবাদ করতে নামবে না। তো মিলিটারি পাওয়ারফুল হয়, মিলিটারি সবসময় সব দেশেরই মিলিটারি পাওয়ারফুল আছে, কিন্তু আমাদের দেশের মধ্যে ডেমোক্রেটিকলি ইলেক্টেড গভর্নমেন্ট, সেটা ৩০টা দল মিলেও দেশ চালিয়েছে আর একটা দলও দেশ চালিয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে ডেমোক্রেসি বলে ইসলামিক কান্ট্রির মধ্যে কোনো কিছুই নেই। এবং ডেমোক্রেসি যখনই আপনি মাইনরিটি থেকে, যেখানে ইসলামিক কান্ট্রি হয়েছে সেখানে যখন তারা মাইনরিটিতে থাকে, তারা মাইনরিটি লাভগুলো নিয়ে নেয়। তারা যখন একটু মেজরিটির দিকে যায়, তখন অন্য ধর্মের লোকগুলোকে সবাইকে নৃশংসভাবে হত্যা বা প্রতারিত করে সেখান থেকে তাড়িয়ে দেয়। তারপরে তারা নিজেকে সেখানে এস্টাবলিশ করে নেয়, এবং তারপরে কিন্তু ডেমোক্রেসি বলে বা সেকুলারিজম বলে বা মাইনরিটি বলে বা মেজরিটি বলে কিছু থাকে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আর্মির রোলটা
এখানে যতটা ইম্পর্টেন্ট আছে, এবং আর্মি যদি সেই জিনিসটাকে যদি ভালো করে যদি চালাতে চায় বা করতে চায়, ভালো দেশের ভালো যদি চায়, তাহলে নিশ্চয়ই সেটা স্বাগতযোগ্য পদক্ষেপ। যেমন আজকে আফগানিস্তানে তালিবান একটা জঙ্গি সংগঠন ছিল, তো সেই তালিবান দেশ চালাচ্ছে, তার সাথেও অন্যান্য দেশ ডেমোক্রেটিকলি যারা মানে এই জিনিসের মধ্যে বিলিভ করে, তারা তো কথা বলছে, তারা তাদের সাথে মিলিটারি বলুন বা অন্যান্য রিলেশন বলুন যথেষ্ট চালিয়ে যাচ্ছে। কেন কি সেখানকার মানুষের তো কোনো দোষ নেই, দোষটা আইদার ডেমোক্রেটিকলি ইলেক্টেড গভর্নমেন্টের থাকে বা মিলিটারি কু করে যে আর্মি চিফ বলুন, সাধারণত এটাই গুলো করে আর্মি, মানে এই কাজগুলো করে। সুতরাং আমাদের সেটা বলবো যে দেখুন, আজকে বাংলাদেশের মধ্যে যা পরিস্থিতি আছে সেটা কিন্তু আগুনের মতন আছে, যেটা চিঙ্গারি আছে সে যে কোনো সময় ভড়কাবে, এবং আশেপাশে তার কিন্তু তাপটা আমরা বুঝতে পারবো। কিন্তু এইটুকুও বলবো যে আমাদের সরকার সজাগ আছে এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের সরকার রেডি আছে। তো বাংলাদেশ নিয়ে অতটা চিন্তা করার আমাদের মধ্যে অতটা নেই। কেন কি বাংলাদেশ একটা দেশ যেটা টোটালি ল্যান্ডলকড, এবং সেখানে যদি কিছু না পৌঁছায় তাহলে সেখানকার মানুষ না খেয়ে মরে যাবে, আর সে দিনটা আসতে চলেছে। তো তখন কি করবে, মিলিটারি থাকুক বা ডেমোক্রেটিকলি ইলেক্টেড গভর্নমেন্ট থাকুক বা হাইজ্যাক করে একটা পাপেট গভর্নমেন্টকে বসানো থাকুক, তারা কিছুই করতে পারবে না, তারা যেমন ছিল তেমনই থাকবে। সুতরাং আমার অতটা চিন্তা করার বা আমাদের দেশকে অতটা ভাবার বিষয় কিছু নেই। দেশ আমাদের এখন সুরক্ষিত হাতে আছে, এটাই আমাদের গর্ব, এটাই আমাদের খুশি যে আমরা যে জিনিসটাকে বিগত কয়েক বছর ধরে দেখিনি, সেটা আমরা তিনটে বারে মানে থার্ড টার্মের মধ্যে প্রত্যেকটা টার্মে এক একটা মানে সার্জিক্যাল স্ট্রাইক বলো, উড়ি স্ট্রাইক বলো, এগুলো সব আমরা দেখতে পেরেছি। তো আগামী দিনও আমরা দেখবো যদি পাকিস্তান এইবার আবার কোনো দুঃসাহস করে বা দুঃসাহসিক যদি কোনো পদক্ষেপ নেয়, তাহলে আমাদের তরফ থেকে মজবুত পদক্ষেপই নেওয়া হবে। আর বাংলাদেশ কে আমরা নিজে হাতে আমাদের দেশ তাকে দাঁড় করিয়েছে, আজকে সে বিচ্ছিন্নভাবে এদিকে ওদিকে ছোড়াছুটি করছে। আগামী দিন হয়তো তাদের বিবেক জাগবে, আগামী দিন হয়তো তারা আবার শেখ হাসিনাকে ফিরে পাবে, আগামী দিন হয়তো আবার ইন্ডিয়ার মৈত্রী এক্সপ্রেস, ইন্ডিয়ার যে বর্ডার থেকে ট্রান্সপোর্টেশন, এবং বাংলাদেশের যে পেশেন্ট তাদেরকে ভারতে ভিসা দিয়ে তাদের চিকিৎসা, এই সমস্ত কিছু হয়তো আবার চালু হবে, কিন্তু তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। তবে বর্তমান বাংলাদেশের যে অভ্যন্তরীণ একটা রাজনৈতিক অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই পটভূমিতে দাঁড়িয়ে এবার ভারতীয় সেনাবাহিনী কিংবা সেক্ষেত্রে কূটনৈতিক মহলের আদৌ কি কোন রকমের প্রস্তুতি নেওয়া দরকার, কিংবা পর্যবেক্ষণে এই বিষয়টিকে রাখা উচিত বলে আপনি মনে করছেন? না, আমি তো দেখছি যে সরকার এদিকে পূর্ণভাবে হকি সাইজ রেখেছে, মানে একদম যে হক আই বলে যেটা, যে আগামী দিন কি করা যেতে পারে বা কি করতে হবে, তো সেটা তো নিশ্চয়ই আমরা দেখবো আগামী দিনে এই পদক্ষেপ কিছু না কিছু হবে, তো সে নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। তো দেখার বিষয় এটাই আছে যে কতদিন এরকম চলবে, কেন কি এইরকম চিরকাল তো এরকম চলবে না। তো এটা এরকমই যদি চলে তাহলে আগামী দিন আমাদের মুশকিল আরো বেড়ে যাবে। এটাকে আটকাতে পদক্ষেপ নিতেই হবে। সেই পদক্ষেপ কেন্দ্র সরকার নিশ্চয়ই সজাগ আছে, জেগে আছে, দেখছে যে বাংলাদেশ কি কোন দিকে যাচ্ছে। তো আমাদের অবশ্যই তাই। ভয় তবে পাওয়ার সেক্ষেত্রে কিছু নেই। কি মনে হচ্ছে, ইউনূসের অপসারণ অদূর ভবিষ্যতে নিশ্চিত? নিশ্চয়ই দেখুন, সে একজন বয়স্ক মানুষ, কতদিন সে এরকম মানে স্ট্রাগল করতে পারবে, কতদিন চালাতে পারবে তাকে, যে দেশটা অলরেডি এত ডিস্টারবেন্স এর মধ্যে আছে, এত ট্রাবলস এর মধ্যে ভুগছে, তো সে তো বেশি দিন এই ট্রাবলস গুলো ভুগতে পারবে না। সুতরাং আমাদের মানে বলা এটাই যে মানে ভয় পাওয়ার কিছু নেই। আমরা আমাদের মতন যা কিছু চিন্তা ভাবনা আছে বা যা কিছু আমাদের ধারণা, যে দিন পাল্টাবে, বাংলাদেশ আবার
হয়তো ভালো দিকে যাবে, যদি সেখানকার ভালো মানুষরা যদি সেই জিনিসটা চায় যে আমরা খেয়ে বাঁচতে পারি, তবেই তো সবকিছু করতে পারবো। আর যদি নিজেই লড়ে যদি মরে যাব, তাহলে তো কিছুই পাবো না, সবকিছু শেষ। আজকে ভারতের সাথে পাঙ্গা নিয়েছে, ভারত তাকে শুধু একটা বুড়ো আঙ্গুলই দেখিয়েছে, তো তাতেই বাংলাদেশের অবস্থা টাইট হয়ে গেছে। আজকে যদি তেল ডাল চিনি চাল বা নুন পেঁয়াজ আলু টমেটো আর পাচার হওয়া গরুর মাংস, এগুলো সব তো বন্ধ হয়ে গেলে তো বাংলাদেশ এমনি শুকিয়ে যাবে। আর যদি আগের চোটে আমরা যদি এই ফারাক্কা ড্যামটা যদি খুলে দিই একটু হালকা করে, তাহলে তো বাংলাদেশ এমনি ভেসে শেষ হয়ে যাবে। সুতরাং বাংলাদেশ আমাদেরকে চোখ না দেখালেই ভালো। বাংলাদেশ বাংলাদেশের মতন থাকুক। আমরা সেই সিদ্ধান্ত এখনো নেইনি। দেশ যদি সে সিদ্ধান্ত নিল, তাহলে কিন্তু বাংলাদেশ গেল। তবে এই যে সর্বশেষ আরো একটি প্রশ্ন আপনার কাছে রাখবো, সেক্ষেত্রে সেনা প্রধান তিনি বলেছেন যে নির্বাচনের পর বিশেষ করে সেনাবাহিনীকে কিছু সময় বেসামরিক ক্ষেত্রে বা বেসামরিক প্রশাসনকে সহায়তা করবে একটা আশ্বাস তারা দিয়েছেন। তবে এই যে আশ্বাস, সেটি কি নির্বাচনের পরে একটা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ইঙ্গিত, নাকি বর্তমান যে পরিস্থিতি সেটা আগামী দিনে আরো অনেকটা অবনতির পথে? দেখুন, এখন আমি যেটা আমি বুঝতে পারছি যে বাংলাদেশ কিন্তু একটা খুব খুব ভোলাটাইল পজিশনে আছে। সেখানে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। মানে বাংলাদেশ কিন্তু এখন মানে কমফোর্টেবল জোনে নেই, যে আমরা ভেবে নেব যে হ্যাঁ বাংলাদেশ এখন কমফোর্টেবল জোনে আছে, সেটা কিন্তু নেই। বাংলাদেশ কিন্তু এখন খুব কঠিন জায়গায় আছে, এবং আগামী দিন বাংলাদেশের যদি এটাই যদি চলতে থাকে, তাহলে সেখানকার মানুষের কপালেও দুঃখ আছে, এবং আমাদের দিকেও অনেকটা মানে চাপ বেড়ে যাবে। কেন কি এক্সুডাস যখন মানুষের হয়, তখন পার্শ্ববর্তী রাজ্য বা পার্শ্ববর্তী দেশ, সেখানে কিন্তু একটা চাপ বাড়ে। সেটা নিয়ে আমাদেরও চিন্তা ভাবনা করতেই হবে। সরকারকে সেই চিন্তা ভাবনা করতে হবে, সরকার সেটা করবে, এটা আমরা আশা রাখি আর কি। একেবারেই মোহনবাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। এবং আমরা কথা বলছিলাম প্রাক্তন সেনা জওয়ানের সঙ্গে, এবং তিনি জানিয়েছেন গোটা বিষয়। তবে আমাদের প্রসঙ্গটা যেহেতু ছিল যে ইউনূসের অপসারণ আদৌ কি নিশ্চিত, কারণ বর্তমান সময়ে যে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সমস্ত দিকে একটা চিন্তার মধ্যে রয়েছে এই মুহূর্তে, এবং বলা যায় যে সর্বক্ষেত্রে চাপের মুখে এই মুহূর্তে ইউনূস রয়েছে। একদিকে তত্ত্বাবধায়ক সরকারকে চাপের মুখে ফেলছে বিএনপি, অন্যদিকে সেনা প্রধানদের গলাতেও একই সুর, যেন অতি দ্রুত নির্বাচন সম্পূর্ণ করা হয়। তবে যাই হোক, ইউনূসের অপসারণ যে নিশ্চিত সেই কথাই এই মুহূর্তে মনে করছে রাজনৈতিক মহল। তারই মধ্যে যে গলা একটা সুর মিলাতে শুরু করেছেন ইউনূস, যে করিডোর নিয়ে, মানবিক করিডোর নিয়ে, সেটা যে শুধুমাত্রই যে তার ক্ষমতায় টিকে থাকার জন্য একটা সে বার্তা রাখছেন, সেটাই কিন্তু মনে করছে এই মুহূর্তে ওয়াকিবহাল মহল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।